ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের পড়া স্টার্ট করে দিয়েছিলাম। আমি তোমাদের সিলেবাসে আছে গল্প, আদরিণী, কবিতা, অন্ধকার লেখাগুচ্ছ, দিগ্বিজয়ের রূপকথা, এরপরে আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে এগুলো আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের সিলেবাসে আছে প্রবন্ধ, বাংলা ভাষা, স্বামী বিবেকানন্দের লেখা। এইটা আমি তোমাদের আজকে পড়িয়ে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে বলি, বাংলা ভাষা লিখেছেন স্বামী বিবেকানন্দ। যিনি লিখেছেন প্রাবন্ধিক, ওনার সম্বন্ধে কিছু কথা তোমাদের আগে জানিয়ে দিই, তারপরে আমি তোমাদের বাংলা ভাষা সম্বন্ধে লাইন বাই লাইন পড়িয়ে বুঝিয়ে দেবো। স্বামী বিবেকানন্দ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কলকাতার সিমলাপল্লী দত্ত পরিবারে স্বামী তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত, মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত মানে তার বাবা ছিলেন সেকালের বিখ্যাত অ্যাটর্নি। শৈশবে স্বামী বিবেকানন্দের নাম ছিল বিলে, তার প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তারপরে তার নাম হয় স্বামী বিবেকানন্দ। শৈশব থেকে নরেন্দ্রনাথ দত্ত ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান। তিনি প্রথমে মেট্রোপলিটন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষার উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে প্রেসিডেন্সি কলেজ ছেড়ে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে ভর্তি হন। নরেন্দ্রনাথ দত্ত যখন FA ক্লাসের ছাত্র ছিলেন তখন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার পরিচয় হন। শ্রীরামকৃষ্ণদেবের ব্যক্তিত্ব তাকে গভীরভাবে আকৃষ্ট করে। তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তীকালে 1893 খ্রিস্টাব্দে তিনি ক্ষেত্রী মহারাজা তার বিবেকানন্দ নাম করেন বলে শোনা যায়, এবং 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য তিনি আমেরিকা যান। সেখানে হিন্দু ধর্ম বিষয়ে বক্তৃতা দিয়ে তিনি বিদেশিদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর পর গুরু ভাইদের সহযোগিতায় তিনি বরানগরে শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপন করেন। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন এবং 1899 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের কার্য পরিচালনার কেন্দ্র হিসাবে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে বহু গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলি হলো, তার মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম বলি: ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত ইত্যাদি। তিনি 1902 খ্রিস্টাব্দে জুলাই মাসের 4 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গেল আমি তোমাদের স্বামী বিবেকানন্দ যিনি প্রবন্ধ লিখেছেন তার সম্বন্ধে কিছু বললাম। এবার তোমাদের বলি এর উৎসটা কি, কোথা থেকে নেওয়া হয়েছে। 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামী বিবেকানন্দকে একটি চিঠি লেখেন। সেখান থেকে এই প্রবন্ধটি নেওয়া হয়েছে। স্বামী বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে এটি সংকলিত হয়েছে। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার 6ষ্ঠ খণ্ডে এটি অন্তর্ভুক্ত রয়েছে। এবার তোমাদের বলে দিলাম যে কোথা থেকে নেওয়া হয়েছে। এবার বন্ধুরা আমি তোমাদের লাইন বাই লাইন পড়িয়ে তোমাদের আমি বলে দিচ্ছি। আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। তাহলে কি বলছে এখানে বন্ধুরা? সংস্কৃত নির্ভর বিদ্যা এদেশে বিদ্বান এবং সাধারণের মধ্যে ব্যবধান করেছেন, কারণ সংস্কৃত ছিল উচ্চ বর্ণের ভাষা। বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলে সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। তাহলে কি বলছে দেখো বন্ধুরা, প্রথমে আমি তোমাদেরকে
বুদ্ধদেব, তারপরে চৈতন্যদেব, রামকৃষ্ণ সম্বন্ধে একটু জানিয়ে দিই। ভগবান বুদ্ধদেব আগের নাম ছিলেন সিদ্ধার্থ গৌতম, শাক্য বংশীয় ছিলেন। তিনি বড় হয়ে উঠেছিলেন কপিলাবস্তু নগরীতে। দুঃখকে অতিক্রমের জন্য তিনি চতুরার্য, সত্য ও অষ্টাঙ্গিক মার্গে সন্ধান দিয়েছেন। এবারে বলি চৈতন্যদেব সম্বন্ধে। চৈতন্যদেব ভারতের ভক্তি আন্দোলনের প্রধান চরিত্র। 1686 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। সন্ন্যাসের পূর্ব নাম তার ছিল নিমাই বা গৌরাঙ্গ। ধর্মের বিভাজনকে অস্বীকার করেছিলেন চৈতন্যদেব। প্রেম ধর্মের প্রচার করেছিলেন। গোটা ভারত তাকে উচ্ছ্বাসিত হয়েছিল। এরপরে বলি তোমাদের রামকৃষ্ণদেবের সম্বন্ধে। রামকৃষ্ণদেবের পূর্ব নাম ছিলেন গদাধর চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকে রামকৃষ্ণ কালী সাধনায় নিজেকে সমর্পণ করেন। রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর মন্দির হয় তার সাধন ক্ষেত্র। তার স্ত্রী সারদা দেবী ছিলেন তার অনুগামী। তার ভাবাদর্শকে গোটা পৃথিবীর কাছে প্রচার করেছিলেন তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ। এবার বলি বুদ্ধদেব। বুদ্ধদেব থেকে চৈতন্য বা রামকৃষ্ণ যারা নিজেদের ধর্ম সাধনাকে মানুষের লোকহিতায় অর্থাৎ মঙ্গলের জন্য নিয়োজিত করেছে, তারা সাধারণের ভাষাতে নিজেদের শিক্ষা দিয়ে গেছেন। পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট অর্থাৎ শ্রেষ্ঠ, কিন্তু কটমট অর্থাৎ মানে কি কঠিন ভাষা, যা অপ্রাকৃতিক অর্থাৎ অস্বাভাবিক, কল্পিত মাত্র, তাতে ছাড়া কি পাণ্ডিত্য হয় না। কবি এগুলোকে বলেছেন যে তাহলে এগুলো ছাড়া কি পাণ্ডিত্য হয় না? চলিত ভাষা কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষার মানে তৈরি করে কি হবে? যে ভাষায় ঘরের কথা কও মানে কি বলো, তাতে তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো। তবে লিখবার বেলা তো এটা কি কিম্ভূত কিমাকার কুৎসিত উপস্থিত করো। দর্শন মানে কি জীবন ও জগৎ বিষয় গভীর ভাবনা এবং মৌল সত্য নিয়ে আলোচনা করা হয় জ্ঞান চর্চার যে শাখায়। তাহলে স্বামী বিবেকানন্দ আবার কি প্রশ্ন করেছেন যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনের বিচার করো। সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় নিজের মনে এবং 5 জনেরও সকল তত্ত্ববিচার কেমন করো। এবার বলছি বন্ধুরা, তারপরে নেক্সট লাইন থেকে তোমাদের এটা বলে দিচ্ছি। স্বাভাবিক ভাষা স্বাভাবিক যে তোমাদের এখান থেকে বলছি বন্ধুরা, তোমরা আসলে বুঝতে পারবে। তোমাদের লাইনটা একটু দেখিয়ে দিই। আমি এতদূর তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, এখান থেকে তোমাদের এবারে আলোচনা করছি। হ্যাঁ, স্বাভাবিক যে ভাষা মনের ভাষা আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না। সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। এই তোমাদের এই যেতে হবে অবধি তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। এটা ব্যাখ্যা করে দিই, তারপর তোমাদেরকে আবার বলছি। দেখো, স্বাভাবিক যে ভাষায় আমরা আমাদের রাগ দুঃখ ভালোবাসা মনের সব ভাবই প্রকাশ করি, তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারে না। কিন্তু প্রকাশ করার জন্য যখন আমরা যে ভঙ্গি যে ভাব সে সমস্ত ব্যবহার করে যেতে হবে। নেক্সট লাইনটা তোমাদের বলি, ও ভাষার থেকে তোমাদেরকে আমি বলছি। এখান থেকে ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেই দিকে ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাফ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করে, আবার যে কেউ সেই এক চোটে চোটে পাথর কেটে দেয়।
দাঁত পড়ে না। আমি তোমাদের এই দাঁত পড়ে না অবধি তোমাদের আলোচনা করে দিচ্ছি। যে ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করি, যার সাহায্যে নিজের সমস্ত আবেগ অনুভূতি প্রকাশ ঘটে, সেটা সবথেকে উপযুক্ত ভাষা। তার মধ্যে একই সঙ্গে আছে নমনীয়তা এবং জোর। তাকে ইচ্ছে মতো ব্যবহার করা যায়। কোনো জোর করে আয়ত্ত করা ভাষা তা সম্ভব নয়। ইস্পাতের মতো শানিত আবার নমনীয় ভাষায় সবথেকে প্রয়োজনীয় এবং সাধারণ লোক সমাজের ব্যবহার করা ভাষা সেই ভাষা। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, অর্থাৎ অতি ধীর গতি। ওই এক চাল অর্থাৎ গতি নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ। এতদূর তোমাদেরকে আমি বলে দিলাম। যদি বলো, এখান থেকে তোমাদের আমি আলোচনা করছি। যদি বলো, ও কথা বেশ, বাংলাদেশের স্থানে রকমারি ভাষা, অর্থাৎ কি নানা রকম ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে, এখান থেকে আমি তোমাদের বলছি, প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটি নিতে হবে এবং কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যেদিক হতেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কয়। তাহলে কি বলছে? প্রাকৃতিক নিয়মে সেটি বলবান অর্থাৎ শক্তিশালী হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা মানে স্বামী বিবেকানন্দের মতে সবথেকে শক্তিশালী ভাষা হলো কলকাতার ভাষা। কোন মানুষ পূর্ব পশ্চিম কোন দিক থেকে আসুক না কেন, একবার কলকাতা এলে কলকাতার হাওয়া লাগলে মানুষ কি করে? সেই ভাষায় কথা বলতে থাকে। তখন এখনকার মানুষ মানে তাহলে কি বলছে? যে তখন কি বলতে এখনকার মানুষ বলে, কিন্তু আগেকার বলতো কি মানুষ তখন, আগেকার মানুষ কি বলতো? তখন থ বলতো, এখন ত বলে। আগেকার মানুষ কি বলতো? তখন বলতো। এখন পরিবর্তন হয়ে তখন হয়েছে। তখন প্রকৃতি আপনি দেখিয়েছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল গতাগতির সুবিধা হবে ততই পূর্ব পশ্চিম ভেদ অর্থাৎ পার্থক্য উঠে যাবে এবং চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত জেলা হতে বৈদ্যনাথ অর্থাৎ বর্তমান ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত একটি পবিত্র তীর্থক্ষেত্র ও মন্দির পর্যন্ত এই কলকাতা ভাষা চলবে। কোন জেলার সংস্কৃত ভাষা বেশি কাছাকাছি সেই কথা কবি এখানে করছেন না। কোন ভাষা জিতছে সেটা দেখো। কবি যখন দেখতে পাচ্ছে যে কলকাতার ভাষা কিছুদিনের মধ্যে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা আর ঘরের কথা বলার ভাষা এক করতে হয়, তাহলে কি বুদ্ধিমানেরা কলকাতার ভাষাই গ্রহণ করে নেবে। এখানে মানে কি? এখানে মানে গ্রামের হিংসাকেও জলে ভাসান দিতে হবে। সমস্ত দেশে যাতে কল্যাণ হয় সেটা মানে কি? সেই স্থানে তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটিকে ভুলে যেতে হবে। লেখক এখানে বলতে চাইছে দেশের কল্যাণের জন্য নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, এই চেষ্টাকে ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান ভাষা পড়ে। এবার কবি জিজ্ঞাসা করছেন হীরেমতির সাজ। হীরেমতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতের দিকে দেখো। এই লাইনে তোমাদের যাচ্ছি বন্ধুরা, তোমরা আসলে বুঝতে পারছো আমি তোমাদের পরপর বলে বুঝিয়ে যাচ্ছি। তাহলে কি বলছে? যে হীরামতির সাজ পরানো ঘোড়ার ওপর বাদর বসালে কি ভালো দেখায়? সংস্কৃতের দিকে দেখো। ব্রাহ্মণের সংস্কৃত দেখো। তা দেখো বন্ধুরা, ব্রাহ্মণ বলতে কি বোঝায়? তোমরা তো সবাই জানো।
তাও তোমাদেরকে একবার একটু বলে দিই যে ব্রাহ্মণ হচ্ছে একটি বেদের ভাষ্য। ভাষ্য মানে কি? ব্যাখ্যা। মোটামুটিভাবে মোট 19টি ব্রাহ্মণের কথা আমরা জানি। তার মধ্যে ঋগ্বেদের 2টি, ঋজুবেদের 6টি এবং সামবেদের 10টি এবং অথর্ববেদের রয়েছে একটি। বেদ পরবর্তী যুগের বিকাশে দর্শন, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি এই ব্রাহ্মণের ওপর ভিত্তি করে কাজ করে। সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, অর্থাৎ কি বলেছে? খ্রিস্টপূর্ব হয় বা খ্রিস্টপূর্ব 2য় বা 3য় শতকে বর্তমানে ছিলেন মীমাংসা দর্শনে পূর্ব মীমাংসার ভাষ্যকার। পরবর্তীকালে আচার্য কুমারিল ভট্ট এই সবর ভাষ্যে টিকা রচনা করেন। এরপরে কি বলেছে? যে পতঞ্জলির মহাভাষ্য দেখো। তাহলে কি? পতঞ্জলি ছিলেন 250 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় প্রাচীন ভারতের এক বিখ্যাত দার্শনিক এবং ব্যাকরণবিদ। পতঞ্জলি মহাভাষ্য সংস্কৃত ব্যাকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে, যা ভাষাতত্ত্ব ও ব্যাকরণের অধ্যয়ন এবং গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহাভাষ্য গ্রন্থে মোট 85টি আর্ণিক আছে। আচার্য ভৃত্যহরি, আচার্য কৈট প্রমুখ মহাভাষ্য টিকা রচনা করেছিলেন। মহাভাষ্য সংস্কৃত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং একটি পণ্ডিতের জন্য এটি একটি মূল্যবান সম্পদ। শেষ একদম কি আছে? আচার্য শঙ্করের ভাষ্য দেখো। তাহলে কি বলছে? যে আচার্য শঙ্কর আনুমানিক 9ম শতকের বর্তমানে ছিলেন। তিনি হলেন অদ্বৈতবাদী দর্শনের প্রবক্তা। তার দর্শন চিন্তার মূল ভাবনা হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তিনি 10টি গীতা বেদান্ত সূত্রে রচনা করেছেন। দেখো বন্ধুরা, এখানে অনেক জায়গার ভাষ্য কথাটা উল্লেখ করা হয়েছে। তোমরা তাহলে এবারে ভাববে যে ভাষ্য মানে কি? ভাষা? কিন্তু ভাষ্য মানে এর আসল অর্থ হচ্ছে কি? ব্যাখ্যা। আর অবাচীন অর্থাৎ আধুনিক কালে সংস্কৃতে দেখো কবি বলেছেন, এক্ষুনি বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন কি জ্যান্ত কথা বলে, আর মরে গেলে কি মরা ভাষায় বলে। যত মরণ কাজে আসে তত নতুন চিন্তা শক্তির কি ততই ক্ষয় হয়, ততই একটা পচা ভাব মানে ভাবনা রাশিকৃত অর্থাৎ প্রচুর ফুলচন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। কবি বলছে, বাপরে সে কি ধূম, 10 পাতা লম্বা বিশেষণে দুম করে রাজা আসিত, অর্থাৎ রাজা ছিলেন আহা কি প্যাচোয়া বিশেষণ মানে কি জটিল বিশেষণ, কি বাহাদুর সমাজ অর্থাৎ পাণ্ডিত্যপূর্ণ সমাজ, কি শ্লেষ অর্থাৎ এখানে সাহিত্যের অলঙ্কার বিশেষ। কবি যখন বিভিন্ন অর্থে একই শব্দ ব্যবহার করে এই প্রত্যাশা নিয়ে যে পাঠক বিভিন্ন অর্থের শব্দটিকে গ্রহণ করবেন, তখন তাকে শ্লেষ অলঙ্কার বলে। এইসব মরার লক্ষণ যখন দেশটা উচ্ছন্ন অর্থাৎ নষ্ট হওয়া আরম্ভ হলো, তখন এইবার চিন্তা উদয় হলো। এইসব চিন্তা বলতে বন্ধুরা প্যাচোয়া বাহাদুর অর্থাৎ শ্লেষ কথাই বলা হয়েছে। ওটি শুধু ভাষাই নয়, সকল শিল্পেতেই এলো। তাহলে কি বাড়িটা না আছে ভাব না ভঙ্গি, থামগুলোকে কুদে কুদে অর্থাৎ খোদাই করে সারা করে দিলে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে। তাহলে ব্রহ্ম রাক্ষসী অর্থাৎ কি ভূত বা পিচাস, গহেনায় লতাপাতা চিত্র বিচিত্র কি ধূম। গান হচ্ছে কি না কান্না হচ্ছে কি না ঝগড়া হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু তার কি ভাব কি উদ্দেশ্য তা ভরত ঋষি বুঝতে পারবে না। তাহলে ভরত ঋষি মানে কি? এখানে ভরত ঋষির কথা যখন বলেছে তোমাদেরকে একটু ওনার সম্বন্ধে বলি যে উনি কে ছিলেন। ভরত ঋষি মানে তিনি হলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত ঋষি বা নাট্যশাস্ত্রের প্রণেতা।
ভরতমুনি ছিলেন চন্দ্রবংশের একজন সদস্য। তিনি একজন প্রভাবশালী মুনি এবং তার কর্মের জন্য তিনি আজও বিখ্যাত। নাটকের বিভিন্ন অঙ্গ এবং রস, স্থানীয় ভাব ইত্যাদি নিয়ে তিনি সূক্ষ্ম আলোচনা তার পাওয়া গিয়েছিল ভারতের নাট্যশাস্ত্রে। তাহলে বন্ধুরা, তোমাদের তার একটা বলি, যে একটা কথা জানিয়ে দিই যেটা তোমাদের বলা হয়নি, যে রাজা দুষ্মন্ত আর শকুন্তলার পুত্র কিন্তু এই ভরত, যার কথা বলছি ভরতমুনি, তিনি কিন্তু শকুন্তলা দুষ্মন্তের পুত্র ছিলেন। এখানে এই ভরত ঋষি বলতে তার কথাই বলা হয়েছে। আবার গানের মধ্যে প্যাচের কি ধুম, অর্থাৎ সে কি আঁকাবাঁকা ডামাডোল। তা ডামাডোল মানে কি? ডামাডোল মানে হচ্ছে হট্টগোল। 36 নারীর টিন। তাই রে বাপ, তার ওপরে মুসলমান ওস্তাদেরা সেই নকলের দাঁতে দাঁত চেপে নাকের মধ্যে দিয়ে সেই গানের আবির্ভাবের মানে ফুটে ওঠে। এইগুলো শোধরাবার অর্থাৎ সংশোধন করবার লক্ষণ এখন হচ্ছে। এখন ক্রমে বুঝতে হবে সেটা ভাবহীন, প্রাণহীন। মানে কবি বলতে চাইছে যে সেই গানটা অর্থহীন, কারণ সেই গানের না আছে ভাব না প্রাণ। সেই ভাষা যে শিল্প সঙ্গীত কোনো কাজেরই নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনের বল আসবে তেমন তেমন ভাষা, শিল্প, সঙ্গীত ভাবময়, প্রাণপূর্ণ হয়ে দাঁড়াবে। এবারে বন্ধুরা, তোমাদেরকে এখান থেকে একটু তোমাদের আমি বলে দিচ্ছি যে দুটো থেকে যে এই লাইনটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। তোমাদের এত দূর অবধি তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা বুঝতে পারছো হয়তো, যে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে গয়না লতা পাতা, এগুলো তোমাদেরকে ডামাডোল, 36 নারী টিন, এটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। এবারে তোমাদেরকে আমি এখান থেকে একটু বলে দিই যে দুটো চলিত ভাষা থেকে তোমাদের এখান থেকে একটু বলে দিচ্ছি। এখান থেকে এতটা তোমাদেরকে একটু লাস্ট লাইনটা বুঝিয়ে দিই, বলে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 চাঁদি বিশেষণের নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গয়না পরা মেয়ে মাত্রই দেবী বলে বোধ হবে, আর বাড়ি ঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। তা দেখো বন্ধুরা, শেষ লাইনে প্রাবন্ধিক কী বলছে? যখন জাতীয় জীবনের বল আসবে তখন শিল্প সঙ্গীতের ভাবময় প্রাণ ফিরে আসবে। দুটি চলিত কথায় ভাবরাশি ফিরে আসবে। তখন দেবতার মূর্তি দেখলে মনে ভক্তি ফিরে আসবে, গয়না পরা মেয়ে দেবী বলে বোধ হবে, বাড়ি ঘর দোর সব কিছুতেই একটা প্রাণ প্রতিষ্ঠা হবে। তোমাদের এই শেষ অবধি তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রবন্ধটা। যদি তোমাদের তাও কারোর কোনো অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে সেই লাইনগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো আমি তোমাদের আবার নেক্সট ভিডিওতে সেগুলো বুঝিয়ে দেবো। আর আমি তোমাদের এরপরে এখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। তোমরা সবাই জানো যে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে তোমাদের শুধু MCQর ওপর পরীক্ষা হবে। তা সেই হিসাবেই আমি তোমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়ে যাচ্ছি। আর এরপরও তোমাদের এই প্রবন্ধটা আলোচনা করে এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।